আজকের গল্প কে আসল মা। একবার বাদশাহ আকবরের দরবারে এক ভীষণ অদ্ভুত ঘটনা এলো আর সভায় সবাইকে ভাবতে বাধ্য করে দিল। সেদিন বাদশাহ আকবর তার দরবারীদের সাথে বিচার বিমর্শ করছিলেন। তখনই দরবারে কাঁদতে কাঁদতে দুজন মহিলা এলো। তাদের সাথে একটা ফুটফুটে বাচ্চাও ছিল। সেই মহিলা দুজনে ক্রমাগত কেঁদেই যাচ্ছিল আর সেই বাচ্চাটাকে নিজের বলে যাচ্ছিল। দুজন মহিলাই কোনো দূরে শহর থেকে এসেছিলেন, তাই দরবারের লোকেদের পক্ষে এটা বোঝা বা বলা মুশকিল ছিল যে বাচ্চাটার আসল মা কে। এবারে আকবরের সামনে এলো এক বিশাল মুশকিল। এই বিপদের সমাধান কি করে করা যায় আর বাচ্চাটা কাকে দেওয়া হবে, এই ব্যাপারে তিনি এক এক করে সভায় সবার মত নিলেন, কিন্তু কেউই এই জট ছাড়াতে পারল না। আর তখন বীরবল পৌঁছল দরবারে। বীরবলকে দেখে বাদশাহ আকবরের চোখে খুশির ঝলক দেখা গেল। বীরবল আসতেই আকবর তাকে এই সমস্যার ব্যাপারে জানালেন। সমস্যা শুনে বীরবল কিছুক্ষণ ভাবল আর তারপর একটা জল্লাদকে ডেকে পাঠালো। আদেশ অনুসারে জল্লাদ এসে হাজির হলো দরবারে। হুজুর, এবারে এই সমস্যার একটাই সমাধান দেখতে পাচ্ছি। আমরা একটা কাজ করতে পারি। এই বাচ্চাটার দুটো টুকরো করে দিই আর দুজনকে এক এক টুকরো করে দেওয়া হোক। আর হ্যাঁ, এই দুই মহিলার মধ্যে কেউ যদি আমার সিদ্ধান্তের বিরুদ্ধে যায় তবে জল্লাদ যেন তার দু টুকরো করে দেয়। এই আদেশ শুনে দুই মহিলার একজন বাচ্চাটার দু টুকরো করার কথায় সায় দিয়ে বলল, আমি এই আদেশ মেনে নিচ্ছি। আমি বাচ্চাটার এক টুকরো নিয়ে চলে যাব এখান থেকে। অন্যদিকে অন্য মহিলাটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার বাচ্চা চাই না, আমার দু টুকরো করে দিন, কিন্তু বাচ্চাটাকে কাটবেন না হুজুর। এই বাচ্চাটাকে ওই মহিলাকে দিয়ে দেওয়া হোক, আমার বাচ্চা চাই না। এটা দেখে সকল দরবারি মেনে নিল যে মহিলাটি ভয় পেয়ে গেছে, সেই আসল দোষী আর সেই জন্যই কাঁদছে। তখন বীরবল বলল, আসল মা সেই হয় যে তার বাচ্চার ওপর আসা সমস্ত বিপদ নিজের মাথায় নিয়ে নেয়, কিন্তু বাচ্চার কোনো ক্ষতি হতে দেয় না। এই মহিলাটি এটাই করেছে। অন্যদিকে ওই মহিলাটি বাচ্চাটার দু টুকরো করতে ঝটপট রাজি হয়ে গেল। এই বাচ্চাটার মা নয়, এ অপরাধী। বীরবলের এই ন্যায়ের পর সবাই ভীষণ খুশি হয়ে গেল আর সবাই জোরে জোরে হাততালি দিতে লাগলো। সবশেষে আসল মা পেল তার সন্তান আর অন্য মহিলাটিকে মিথ্যে কথা বলার জন্য জেলের হাওয়া খেতে হলো। আজকের গল্প সোনা চাঁদের বৃষ্টি। একবার এক গ্রামে ভোলা বলে এক ব্যক্তি থাকত। ভোলা খুব গরিব ছিল। যেমন তেমন করে মজদুরি করে সে নিজের পেট চালাতো। কিন্তু গরিব হওয়া সত্ত্বেও সে ভীষণ ভালো মনের এবং সিধা সাদা মানুষ ছিল। সে রোজ কাজে যাওয়ার আগে ভগবানের পুজো করত আর নিজের দারিদ্রতা একেবারে শেষ করার জন্য প্রার্থনা করত। একবার ভোলা যখন ঘুমোচ্ছিল, সে স্বপ্নে দেখলো একটা গাছ থেকে সোনা চাঁদির পয়সা ওর ওপর ঝরে ঝরে পড়ছে। সকালে ঘুম থেকে উঠেও সে ওই স্বপ্নের কথা ভুলতে পারল না আর অনেকক্ষণ ওই স্বপ্নের ব্যাপারে ভেবে মনে মনে খুব খুশি হলো। তারপর রোজকারের মতো সে মজদুরি করতে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সাথে দেখা হলো তার এক প্রতিবেশী মঙ্গেশের। কি ব্যাপার ভোলা, আজকে খুব খুশি মনে হচ্ছে? ভোলা নামের সাথে সাথে স্বভাবেও ভোলা ছিল। সে নিজের স্বপ্নের ব্যাপারে মঙ্গেশকে বলে দিল। ভোলার কথা শুনে মঙ্গেশ মনে মনে খুব হাসল, কারণ সে ভোলাকে অশিক্ষিত আর বোকা ভাবত। মহেশ তাকে ঠাট্টা করে বলল, আরে আজ সকালে আমিও একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নে আমি দেখলাম আমি সোনা চাঁদিতে ভরা একটা কলসি পেলাম। মঙ্গেশ ভাই, ভোরবেলা দেখা স্বপ্ন সত্যি হয়? তোমার এই স্বপ্নটা সত্যি পূরণ হবে, দেখো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তোমার স্বপ্নটাও সত্যি হবে। শোনো, আমি এটাই বলতে আসছিলাম যে আমি কিছু কাজের জন্য শহরে যাব। আজ তুমি আমার জমিতে কাজ করে নাও, তার বদলে আমি তোমার মজুরি দিয়ে দেব। ঠিক আছে, আজকে আমি তোমার জমিতেই কাজ করে নেব।
তারপর ভোলা মঙ্গেশের জমিতে কাজ করতে চলে গেল। কাজ করতে করতে হঠাৎ তার কোদাল কোনো একটা জিনিসে আটকায়, আর যেই মাটি সরিয়ে দেখলো সেখানে একটা কলসি ছিল। কলসিটা বাইরে এনে তার ঢাকনাটা সরাতেই সে দেখল সোনা চাঁদিতে কলসিটা ভর্তি। সে ভীষণ অবাক হয়ে গেল। আরে বাহ, মঙ্গেশ ভাইয়ের স্বপ্ন সত্যি হয়ে গেল। ভোলা এত ভালো মনের ছিল যে সে কলসিটা ওখানেই ছেড়ে দিয়ে মঙ্গেশের বাড়িতে বলতে গেল। মঙ্গেশ তো সেখানে ছিল না, তাই সে মঙ্গেশের স্ত্রীকে সমস্ত কিছু বলে বাড়ি চলে যায়। সন্ধে হতেই মঙ্গেশ বাড়ি আসার সাথে সাথেই তার স্ত্রী তাকে সমস্ত ঘটনা বলে। সোনা চাঁদির কলসির নাম শুনতেই মঙ্গেশের চোখ লোভে চকচক করে উঠল, আর সে সঙ্গে সঙ্গে নিজের জমির দিকে গেল। সেখানে সে কলসিটা দেখতে পেল। কলসিটা দেখে সে খুব খুশি হয়ে গেল, কিন্তু সে যেই কলসিটার কাছে গেল, কলসিটার ছুমন্তর হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল। কলসির ভেতর থেকে অনেক পিঁপড়ে আর পোকামাকড় ভরে গেল। এটা দেখে মঙ্গেশ রেগে আগুন হয়ে উঠল। এটা নিশ্চয়ই এই ভোলার চাল। সকালের মজার বদলে আমায় এই পিঁপড়ের কামড় খাওয়াতে চায়। আজকে এর একদিন কি আমার একদিন, এবারে বুঝবে কার সাথে পাঙ্গা নিয়েছে। মঙ্গেশ কলসির ঢাকনাটা ঢেকে রেগে আগুন হয়ে সোজা ভোলার বাড়ি পৌঁছলো। সে দেখল ভোলা তার উঠোনে খাটিয়া লাগিয়ে মজা করে ঘুমোচ্ছে। সে চুপ করে গাছে উঠে পড়ল আর ঢাকনাটা খুলে কলসিটা ঘুমন্ত ভোলার ওপর উপুর করে দিল। যেই ও কলসিটা উপুর করলো, পিঁপড়ের সাথে সাথে সোনা চাঁদির পয়সাও পড়তে লাগলো। আরে, এই পিঁপড়ের কলসিটা থেকে সোনা চাঁদি! আসলে তাড়াহুড়োতে ভোলা জমিতে কলসিটা না ঢেকেই চলে এসেছিল, তাই জংলি পিঁপড়ে আর পোকামাকড় কলসিটার ভেতরে জমা হয়ে গেছিল, আর তাই মঙ্গেশ সোনা চাঁদির পয়সাগুলো দেখতে পায়নি। অবাক হয়ে যাওয়া মঙ্গেশ কিছু বলার আগেই যে ডালে বসেছিল সেটা ভেঙে গেল, আর সে সোজা নিচে পড়ল, পড়েই অজ্ঞান হয়ে গেল। অন্যদিকে সোনা চাঁদির বর্ষা হওয়াতে ভোলার ঘুম ভেঙে গেল, আর সে খুশিতে নেচে উঠল। তারপর হাত জোর করে ভগবানকে ধন্যবাদ জানালো। সেদিনের পর থেকে ভোলার জীবন চিরদিনের জন্য বদলে গেল। আজকের গল্প পাপের কলস। আজকের গল্পটা গুজরাতের বাসিন্দা এক ধনী শেঠ মুরলীধর আর তার ছোট্টবেলার বন্ধু তেজপ্রতাপের। তেজপ্রতাপ একজন ছোট চাষি ছিল আর খুব গরিব ছিল। পরের সপ্তাহে তেজপ্রতাপের ছেলের বিয়ের নিমন্ত্রণ দেওয়ার জন্য তেজপ্রতাপ তার বন্ধু মুরলীধরের বাড়িতে গেল। মুরলী ভাই, বিয়েতে তোমার আসা চাই, এবার উঠি, বিয়ের অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ, ছেলের বিয়েতে আমি নিশ্চয়ই যাব। আরে এই নাও আমার 9 লাখ হার, বিয়ের দিন এইটা ছেলেকে পরিয়ে দিও, ওর ওপর খুব ভালো লাগবে। আরে না, এইসবের কি দরকার আবার, এত দামি জিনিস কোথায় সামলাবো আমি। আরে ঠিক আছে, নিয়ে যাও, বিয়ে হয়ে গেলে ফিরিয়ে দিও। তারপর তেজপ্রতাপ হার নিয়ে নিজের বাড়ির দিকে চলতে শুরু করলো। রাস্তায় সে বারবার হারটাকে দেখছিল। আরে, এ তো বেশ দামি হার, যদি আমি এটা ফেরত না দিয়ে বিক্রি করে দিই, আমার আগামী কয়েক বংশ ধনী হয়ে যাবে। আর এমনিতেও কেউ দেখেনি, আর নাই আমি কোথাও লিখে দিয়েছি যে হারটা আমার কাছে। এরকম করে কিছুদিন চলে গেল। আরে, এই তেজপ্রতাপ কোথায় গেল? বিয়ে তো অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার হারটা তো এখনো ফেরত দিল না। ঠিক আছে, আমি নিজেই গিয়ে নিয়ে আসি। তারপর যেই মুরলীধর তেজপ্রতাপের ঘরে গিয়ে হারটা ফেরত চাইল, তেজপ্রতাপ আশ্চর্য হয়ে বলল, হার? কোন হার? কেমন হার? নিজের ছোটবেলার বন্ধুর মুখে এরকম শুনে মুরলীধরের পায়ের নিচের মাটি সরে গেল। আরে, আমার 9 লাখ হার, যেটা আমি তোমার ছেলের বিয়ের জন্য দিয়েছিলাম। আরে না, এরকম মিথ্যে কলঙ্ক কেন লাগাচ্ছ এই গরিবের ওপর? তাদের দুজনের ঝগড়া এতটাই বেড়ে গেল যে শেষ পর্যন্ত তারা দুজনেই রাজার কাছে গেল। মুরলীধর রাজাকে সমস্ত ঘটনা জানালো। আরে তেজপ্রতাপ, মুরলীধর কি সত্যি বলছে? আরে রাজা মশাই, আমি একজন গরিব মানুষ, আর আপনি নিজেই ভেবে দেখুন, কেউ কেন আমার মতো একটা গরিবকে এত দামি হার দেবে?
মুরলীধর, তোমার কাছে কোনো প্রমাণ আছে যে হার তেজপ্রতাপকেই দিয়েছিলে? রাজা মশাই, আমি তো বন্ধুত্বের খাতিরে বিশ্বাস করে হারটা দিয়েছিলাম, কিন্তু কি করে বুঝবো এরকম বিশ্বাসঘাতকতা করবে? দুজনের কথা শোনার পর রাজা বলল, তোমাদের দুজনের এই লড়াইয়ের ফয়সলা কাল পুরনো মন্দিরে হবে। কালকে দুজনেই সময় মতো পৌঁছে যাবে। আসলে সেই রাজ্যে একটা প্রাচীন মন্দির ছিল, আর সেই মন্দিরের দেওয়ালে এক অলৌকিক জানলা ছিল। ওই জানলা নিয়ে লোকেদের মধ্যে একটা ধারণা ছিল। সবাই মনে করত সৎ মানুষেরা সেই জানলা দিয়ে পার হয়ে যেতে পারত, আর মিথ্যেবাদী হলেই সে জানলায় আটকে যেত। পরের দিন সকাল হতেই রাজা সেখানে পৌঁছে গেল। কিছুক্ষণের মধ্যেই মুরলীধর আর গ্রামের কিছু মানুষও সেখানে এসে পৌঁছল। সবাই তেজপ্রতাপের জন্য অপেক্ষা করতে লাগলো। তক্ষুনি তেজপ্রতাপ হাতে একটা ছোট্ট কলসি নিয়ে সেখানে পৌঁছল। আরে তেজপ্রতাপ, সাথে করে এই কলসিটা এনেছো কেন? রাজামশাই, আমার একটা রোগ আছে। আমার বারবার জল তেষ্টা পায়। ডাক্তারবাবু বলেছেন যদি বেঁচে থাকতে হয় তাহলে বারবার জল খেতে হবে, তাই এর মধ্যে করে জল নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলো এবার এই জাদুই জানলা দিয়ে তুমি আগে যাও। সৎ হলে তুমি এই জানলা দিয়ে বেরিয়ে যাবে। রাজার কথা শুনে তেজপ্রতাপ সেই অলৌকিক জানলা দিয়ে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করলো। সে ওই জলের ছোট্ট কলসিটা মুরলীধরের হাতে ধরিয়ে দিল। তারপর দেওয়ালের কাছে এসে প্রার্থনা করতে লাগলো, হে সত্যের দেওয়াল, যদি আমার কাছে হারটা থাকে তাহলে আমি যেন মাঝখানেই আটকে যাই, আর যদি মুরলীর হার ওর কাছেই থাকে তাহলে যেন আমি এর মধ্যে থেকে বেরিয়ে আসতে পারি। দেখতে দেখতে সে সেই দেওয়ালের মধ্যে দিয়ে বেরিয়ে গেল। এটা দেখে লোকেরা বলাবলি করতে লাগলো, তেজপ্রতাপ সৎ, ওই মুরলীটাই মিথ্যেবাদী, ওরই শাস্তি হওয়া উচিত। একে হার না পাওয়ার জন্য আর তারপর মিথ্যেবাদী প্রমাণ হওয়াতে মুরলীধর খুব ভয় পেয়ে গেল। তার হাত থেকে জলের কলসিটা মাটিতে পড়ে হয়ে গেল, আর কলসির ভেতর থেকে লুকোনো হারটা বেরিয়ে এলো। হারটা দেখে তেজপ্রতাপের চোখ ছানা বড়া হয়ে গেল, আর মুরলীধর আহ্লাদে আটখানা হয়ে গেল। চোর ধরা পড়ে গেছে। তোর মাথায় তো ভীষণ বুদ্ধি। ভগবানের অশেষ কৃপা যে আজকে একটা এত বড় অন্যায় হতে হতে বেঁচে গেল। আজকে এই কলসিটা না ভাঙলে মুরলীধরকে নিজের প্রাণ দিতে হতো। আমায় ক্ষমা করুন রাজামশাই, আমার খুব বড় ভুল হয়ে গেছে। কি বলছিলি? জল ছাড়া মরে যাবি? এবার দেখ জল ছাড়া কারাগারে কিভাবে চাবুক পেটা খেয়ে মরতে হয়। এভাবেই তেজপ্রতাপের পাপের কলস ভাঙল, আর মুরলীধর তার হারানো হারটা ফিরে পেল। আজকের গল্প চমৎকারী 3 প্রশ্ন। এই গল্পটা বিহারের ধর্মপুরের পরমের। পরম খুব গরিব ছিল। অনেক কঠোর পরিশ্রম করে যেমন তেমন করে সে নিজের জীবন চালাতো। একদিন পরম বসে বসে চিন্তা করছিল, আমি তো এত কঠোর পরিশ্রম করি, কিন্তু তাও এত গরিব। জানি না আমার ভবিষ্যৎ কেমন হবে। আমি কি কোনোদিন এই গরিবি থেকে বেরোতে পারবো? যদি এইরকমই চলতে থাকে জানি না আমার বিয়েও হবে কিনা। নিজের সমস্যার কথা ভাবতে ভাবতে তার মনে একটা খেয়াল এলো, কেননা আমিও পণ্ডিত মশাইয়ের কাছে গিয়ে নিজের ভবিষ্যতের ব্যাপারে জেনে আসি। তারপর সে নিজের গ্রামের এক পণ্ডিত মশাইয়ের কাছে গেল। পণ্ডিত মশাই, আমি নিজের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। আপনি কি বলতে পারবেন আমি কি কখনো আমার এই দারিদ্রতা থেকে মুক্তি পাবো কিনা? পরম, আমি জানি তুমি অনেক কঠোর পরিশ্রম করো, কিন্তু আমার কাছে এমন কোনো দিব্য জ্ঞান নেই যা থেকে আমি কারোর ভবিষ্যতের ব্যাপারে কিছু বলতে পারবো। তুমি যদি সত্যিই কিছু জানতে চাও, বৌদ্ধ গয়ায় আমাদের এক খুব বড় যোগী আছেন যার কাছে দিব্য শক্তি আছে। তুমি ওনার কাছে গেলে উনি নিশ্চয়ই তোমার এই সমস্যার সমাধান করে দেবেন। বৌদ্ধ গয়ার রাস্তা পরমের গ্রাম থেকে মোটামুটি 200 কিলোমিটার দূর ছিল, কিন্তু তা সত্ত্বেও পরম সেখানে যাওয়া ঠিক করলো, আর পরের দিন সকাল হতেই পায়ে হেঁটে সে তার যাত্রা শুরু করলো।
চলতে চলতে দিন গড়িয়ে সন্ধে নামল। রাতে থাকার জন্য সে রাস্তার পাশেই একটা গ্রামের এক জমিদারের বাড়িতে গেল। জমিদার মশাইয়ের কাছে গিয়ে সে তার যাত্রার উদ্দেশ্যের ব্যাপারে বলল। পরমের কথা শুনেই জমিদার মশাই খুব খুশি হলেন। আরে, এ তো খুব ভালো কথা। আজ রাত্রিটা আপনি এখানে থাকতে পারেন। আর আপনি যখন ওখানে যাচ্ছেনই, আমারও একটা প্রশ্ন আছে। আমার মেয়ে জন্ম থেকেই বোবা, কথা বলতে পারে না। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে আমার মেয়ে কবে কথা বলবে। ঠিক আছে জমিদার মশাই। তারপর সকাল হতেই পরম নিজের যাত্রায় বেরিয়ে পড়ল। হাঁটতে হাঁটতে দুপুর হয়ে এলো আর তার খুব জল তেষ্টা পেল। রাস্তায় একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখতে পেল, যেটা ছিল এক সন্ন্যাসীর। জলপান করার ইচ্ছে নিয়ে পরম সন্ন্যাসীর কাছে গেল আর তার যাত্রার উদ্দেশ্য তাকেও জানালো। পরমকে জল খাইয়ে সন্ন্যাসী বলল, তুমি যাচ্ছ যখন আমার জন্য একটা কথা জিজ্ঞেস করে এসো। আমি আজ 30 বছর তপস্যা করছি, কিন্তু ঈশ্বরের প্রাপ্তি এখনো পেলাম না। ঠিক আছে, আমি শিগগিরই আপনার প্রশ্নের উত্তরের সাথে ফিরে আসছি। তারপর পরম আবার নিজের যাত্রায় চলতে শুরু করলো। বেশিক্ষণ হাঁটার জন্য পরমের ভীষণ খিদে পেল আর সে সামনেই কাছে আম দেখতে পেল। সে এগিয়ে গিয়ে আম পাড়তে লাগলো। আরে আরে আরে, কে তুমি? আমার গাছের ফল পাড়ছো কেন? ভাই, আমি অনেক দূর থেকে হেঁটে আসছি। হাঁটতে হাঁটতে আমার ভীষণ খিদে পেয়েছে, তাই এই ফল পাড়ছিলাম। আমি এক অনেক দূরের যাত্রায় বেরিয়েছি। তারপর পরম সেই মালিটাকেও সমস্ত কথা বলল। ভাই, তুমি ফল খেয়ে নাও। আর তুমি যাচ্ছই যখন, আমারও একটা সমস্যা আছে। আমার আম গাছের আশেপাশে অন্য কোনো গাছ শেকড় ধরে না, এর একটু ব্যাপারে জিজ্ঞেস করে এসো। এরপর বাগানের মালিরও প্রশ্ন নিয়ে পরম হাঁটতে শুরু করলো। এবার পরম প্রায় রাস্তা শেষ করেই ফেলেছিল আর শেষ পর্যন্ত সে তার গন্তব্যে পৌঁছে গেল। সেখানে গিয়ে সে ধ্যানে মগ্ন যোগীকে বলল, যোগী ঠাকুর, আমি আপনার দিব্য শক্তির ব্যাপারে অনেক শুনেছি। আমি অনেক দূর থেকে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আমার কিছু প্রশ্নের উত্তর দেওয়ার কৃপা করুন। যোগী ঠাকুর নিজের শর্ত রেখে বললেন, বৎস, আমি কেবল 3টে প্রশ্নের উত্তর দিতে পারবো। বলো কি জানতে চাও? এটা শুনে পরম ভীষণ সংকটে পড়ে গেল, কারণ জিজ্ঞেস করার জন্য তার কাছে ছিল 4টে প্রশ্ন, আর 4টেই খুব জরুরি। কিছুক্ষণ ভেবে সে ঠিক করল যে সে তার প্রশ্নটা বাদ দিয়ে শুধু 3টে প্রশ্নই জিজ্ঞেস করবে, কারণ সে সবার ভালো চাইছিল, যারা তাকে তার যাত্রায় সাহায্য করেছিল। সে তার 3টে প্রশ্ন যোগী ঠাকুরকে জিজ্ঞেস করল আর তার উত্তর শুনে সেখান থেকে ফিরতে শুরু করলো। ফেরার পথে সে বাগানের মালির কাছে গিয়ে বলল, যোগী ঠাকুর বলেছেন যে এই গাছের চারিদিকে সোনা চাঁদি ভর্তি কলসি পোঁতা আছে। যতদিন সেগুলো সেখানে থাকবে, অন্য কোনো গাছ সেখানে জন্মাতে পারবে না। মালি তক্ষুনি মাটি খুঁড়ে সেখান থেকে 4টে কলসি পেল। এটা দেখে সে খুব খুশি হয়ে গেল। তোমায় অনেক অনেক ধন্যবাদ। এর মধ্যে থেকে 2টো কলসি তুমি নিয়ে যাও, এতে তোমার অধিকার আছে। পরম সোনা চাঁদি ভর্তি কলসি নিয়ে সেখান থেকে চলতে শুরু করলো আর সন্ন্যাসীর কাছে পৌঁছলে বলল, হে সন্ন্যাসী, যোগী ঠাকুর বললেন আপনি আপনার জটায় এক বহুমূল্য রত্ন লুকিয়ে রেখেছেন। ঘর ত্যাগ করার সময় আপনি সেটা নিজের কাছে রেখে নেন, এই ভেবে যে যদি কোনোদিন খারাপ সময় আসে তখন এটার ব্যবহার করে নেওয়া যাবে। যখনই আপনি ধ্যানে বসেন তখন আপনার মন শুধু সেই দিকেই যায়, আর তার জন্যই আপনি এখনো পর্যন্ত ভগবান প্রাপ্তি করতে পারেননি। এই কথা শুনে সন্ন্যাসী সঙ্গে সঙ্গে নিজের জটা খুলে সেই রত্নটা বের করে পরমকে দিয়ে দিলেন, কারণ এখন আর সেই রত্ন তার কোনো কাজের ছিল না। পরম এবার সেখান থেকে হাঁটতে হাঁটতে জমিদার মশাইয়ের কাছে পৌঁছলো আর বলল যে যেদিন আপনার মেয়ের যোগ্য বর তার সামনে আসবে, সে সেইক্ষণেই কথা বলতে শুরু করবে।
তক্ষুনি জমিদার মশাইয়ের মেয়ে পরমের জন্য জল নিয়ে এলো আর হঠাৎ বলে উঠল, এই নিন জল খান। এটা শুনতেই জমিদার মশাইয়ের খুশির ঠিকানা রইল না। তারপর জমিদার মশাই বুঝতে পারলেন যে তার মেয়ের জন্য যোগ্য বর পরম। যোগী ঠাকুরের জয় হোক, আজকে আমি খুব খুশি। আমার মেয়ে এতদিন পর কথা বলতে শুরু করেছে আর তার জন্য যোগ্য বড় পাওয়া গেল। তোমার সাথেই আমার মেয়ের বিয়ে দেব। তারপর শেষে পরম নিজের সততা আর উদারমনতার বদলে অনেক ধন সম্পত্তি আর একজন ভালো জীবনসাথী পেল। পরমের দারিদ্রতা চিরদিনের মতো দূর হয়ে গেল আর সে খুশি হয়ে বলল, বন্ধুরা, আমাদের সর্বদা একে অপরকে সাহায্য করা উচিত। আমাদের করা ভালো বা খারাপ কাজের ফল আমরা অবশ্যই পাব। সেই জন্যই তো বলে, ভালো করলে ভালো হবে। যদি আপনাদের আমাদের এই গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন। এরকম আরও ভালো ভালো গল্প দেখতে হলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ। আজকের এই গল্পটা ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করুন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন। তাহলেই আরও অনেক অনেক মজার গল্প নিয়ে আমরা আবার হাজির হব আপনাদের কাছে। ধন্যবাদ।